প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলাপ করব। তো প্রথমে আমি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার এই অল্প সময় থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদিও এই পদ্ধতিতে তোমাদের সাথে আমার ইন্টারাকশনটা হওয়ার সুযোগটা কম, তবুও আশা করি আমার আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের যে জানার বিষয়গুলো সেগুলো ক্লিয়ার করতে পারবে। তো প্রথমে আমি আজকের যে বিষয়টা নিয়ে আলাপ করব, আমরা বোর্ডে দিয়েছি সে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সবাই, যে গ্রুপ 15-এর মৌলসমূহ এবং তাদের ধর্মাবলী, বিক্রিয়া এ নিয়ে আমরা আলোচনা করব আজকের। তো গ্রুপ 15-এর মৌলসমূহ কারা সেটাই আমরা প্রথম দেখছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মৌলসমূহ ইলেকট্রন বিন্যাস সহ দেয়া আছে। গ্রুপ 15 মৌলসমূহ হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। তো এই নাইট্রোজেন, ফসফরাস এই দুইটা সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব, বা আমাদের সিলেবাসে এই সম্পর্কে ডিটেলস বর্ণনা আছে। তো নাইট্রোজেন তোমরা দেখো যে এই গ্রুপের যে মৌলসমূহ সবার ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে সবারই বহিঃস্থ ইলেকট্রন বিন্যাস একরকম, এবং সেটা হলো S2p3। যেমন নাইট্রোজেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2s2 2p3, ফসফরাসের 3s2 3p3, আর্সেনিকের 4s2 4p3, স্টিবিয়াম বা অ্যান্টিমনি তার 5s2 5p3, বিসমাথ 6s2 6p3, মস্কোভিয়াম 7s2 7p3। তো এই যে ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা এর বহিঃস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে। অষ্টকত লাভের জন্য এদের আর 3টা ইলেকট্রন দরকার। তো আবার এই বহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস যদি আমরা আরেকটু ভাঙাই লিখি, তো দেখতে পাবো যে 2s2 আর 2p3 যেটা, সেখানে 2px1 2py1 2pz1 এভাবে লেখা যায়, মানে 3টা বিজোড় ইলেকট্রন আছে। আমরা জানি যখন একটা মৌলের পরমাণু অন্যের সাথে বন্ধনে অংশগ্রহণ করে, সাধারণত সমযোজী বন্ধনের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। তো সেই হিসাবে এদের সবার যেহেতু বহিঃস্থ স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য তাদের যোজনী 3 হতে পারে সাধারণত, আর ব্যতিক্রম আমরা দেখব সেটা পরে। তো এই হলো মোটামুটি ইলেকট্রন বিন্যাস। আবার এই মৌলসমূহের মধ্যে আমরা যখন উপর থেকে নিচের দিকে আসি, তো এদের আকার বড় হয়, যে কারণে তাদের ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাসিটি বৃদ্ধি পায়। ইলেকট্রন ত্যাগ করার যে ক্যাপাসিটি বৃদ্ধি পাওয়া, এটা হলো তাদের ধাতব বৈশিষ্ট্য। সে কারণে আমরা বলতে পারি যে এটা অবশ্য শুধু এই গ্রুপের না, সব গ্রুপেরই যখন আমরা উপর থেকে নিচের দিকে আসবো তখন তাদের ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, আবার নিচ থেকে উপরের দিকে অধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। তো এই হলো ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা দেখতে পেলাম যে নাইট্রোজেন এবং ফসফরাস, আমি বলছিলাম একটু আগে যে আমরা এই গ্রুপের যে মৌলসমূহ দেখলাম তার মধ্যে আমরা নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে আমরা ডিটেলস আলোচনায় যাব। তো প্রথমেই নাইট্রোজেন এবং ফসফরাসের তুলনা দেখব। তুলনা বলতে দুইটা জিনিস বোঝায়, একটা সাদৃশ্য এবং একটা বৈসাদৃশ্য। তো সাদৃশ্য প্রথমে আমরা দেখছি 1 নম্বর ইলেকট্রন বিন্যাস, যে নাইট্রোজেন এবং ফসফরাস ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি নাইট্রোজেন তার 1s2 2s2 2p3, মানে বহিঃস্থ স্তরে 5টা ইলেকট্রন এবং এসে 2টা, পিতে 3টা। ফসফরাসের সেই রকম 3s2 3p3, মানে এসে 2টা, পিতে 3টা। দুইটারই ইলেকট্রন বিন্যাস একরকম, যে 5টা করে ইলেকট্রন আছে এবং ইলেকট্রন এসে 2টা, পিতে 3টা। সুতরাং ইলেকট্রন বিন্যাস আমরা একরকম বলছি। প্রকৃতি নাইট্রোজেন এবং ফসফরাস দুইটাই অধাতু। বন্ধন এবং যোজ্যতা, নাইট্রোজেন এবং ফসফরাস একই ধরনের বন্ধনে আবদ্ধ হয়। বন্ধন মানে যেমন ধরো আমরা যে উদাহরণ দেই, নাইট্রোজেন আমরা এখানে লিখতে পারি, নাইট্রোজেন এর সাথে যে হাইড্রোজেনের যৌগ গঠন করে অ্যামোনিয়া, সেক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 2pতে 3টা ইলেকট্রন। আমি যদি এটাকে আরো একটু
একটু ভেঙে লিখি, লিখতে পারি 1s2 2s2 2px1 2py1 2pz1। মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা ইলেকট্রনের 2টা জোড় 3টা বিজোড়। এখন সেই 3টে বিজোড় ইলেকট্রন আমরা যদি এখানে দেই, এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়, এই একটা বিজোড়, আর এখানে দিলাম জোড় অবস্থাটা, একটু ব্লক করে দিলাম। হাইড্রোজেন তার একটা ইলেকট্রন এখানে হাইড্রোজেন এভাবে আসতে পারে, এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন সৃষ্টি করলো, এখানে একটা মুক্ত ইলেকট্রন থাকলো, এ হলো অ্যামোনিয়া। ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখি এরও ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এখানে 5টা ইলেকট্রন। আমরা যদি নাইট্রোজেনের মতো দেখাই, এখানে এই দুইটা হলো এখানে একটু বড় করে লিখি, এখানে হলো এই দুটো হলো জোড় ইলেকট্রন, এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়। এই বিজোড়ের সাথে হাইড্রোজেন যদি শেয়ার করে এসে এখানে হাইড্রোজেন শেয়ার করলো, এখানে হাইড্রোজেন শেয়ার করলো, মিলে হলো ফসফিন। এখানেও 2টা জোড় ইলেকট্রন রয়ে গেল, যেটা মুক্ত জোড়। তো আমরা দেখলাম অ্যামোনিয়া এবং ফসফিনের বন্ধন কিন্তু একরকমই হচ্ছে, 2টাই সমযোজী বন্ধন, 2টাই ইলেকট্রন শেয়ারের মধ্যে বন্ধন করলো। আবার যোজ্যতাও 2টার কিন্তু নাইট্রোজেনের 3 ফসফরাস 3 হতে পারে, যদি ব্যতিক্রম আছে পরে আমরা দেখব সেটা, কিন্তু সাদৃশ্যের ক্ষেত্রে 2টাই একই রকম বন্ধন এবং যোজ্যতা গঠন করা সম্ভব। হাইড্রেট ও ক্লোরাইড গঠন। হাইড্রেট মানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন। তো আমরা এখানে এই উদাহরণের সাথে দেখলাম যে নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন হয় অ্যামোনিয়া, আবার ফসফরাস অনুরূপভাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ফসফিন গঠন করতে পারে, 2টাই হাইড্রাইট। আবার ক্লোরাইড গঠনের ক্ষেত্রেও নাইট্রোজেন যেমন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরাইড গঠন করতে পারে, ফসফরাসও সেই রকম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরাইড গঠন করতে পারে। তবে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে, ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করতে পারে, 2টাই একই ধরনের ক্লোরাইড গঠন করতে পারে। এটা তাদের একটা সাদৃশ্য। অক্সাইড ও অক্সো অ্যাসিড গঠন। নাইট্রোজেন এটার অক্সাইড যেমন ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ফসফরাস সেরকম ফসফরাস ট্রাইঅক্সাইড গঠন করতে পারে। আবার অক্সো অ্যাসিড, নাইট্রোজেন যেমন নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড গঠন করতে পারে, ফসফরাস সেরকম ফসফরাস অ্যাসিড ফসফরিক অ্যাসিড গঠন করতে পারে। তো এই হলো মোটামুটি তাদের সাদৃশ্য। বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা দেখতেছি বৈসাদৃশ্য মানে ভিন্নতা, পার্থক্য। তো কি পার্থক্য আছে? ভৌত অবস্থা। সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন হইল গ্যাসীয়, কিন্তু ফসফরাস সাধারণ তাপমাত্রা হইল কঠিন। নাইট্রোজেন পরমাণুকতা, নাইট্রোজেন হলো দ্বিপরমাণুক, মানে 2টা নাইট্রোজেন পরমাণু মিলে একটা অণু হিসাবে থাকে N2 আকারে। ফসফরাস থাকে 4টা পরমাণু মিলে P4 আকারে। সক্রিয়তা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সক্রিয়তার দিক দিয়ে নাইট্রোজেন হইল কম সক্রিয় ফসফরাসের চেয়ে। তো এই সক্রিয়তা নাইট্রোজেনের কম, এর পিছনে অনেক কারণ আছে, তার গঠনগত কারণ। দেখো, আমরা দেখেছি যে আমাদের পরিবেশে নাইট্রোজেনের প্রায় পরিবেশের যে উপাদানসমূহ আছে তার মধ্যে ম্যাক্সিমামটা নাইট্রোজেন, 78%। তো এই নাইট্রোজেন এত বেশি পার্সেন্ট হওয়ার কারণটা কি? আমাদের এই একদম
এই যে পৃথিবীর সৃষ্টির শুরুতে বা মহাবিশ্ব সৃষ্টির শুরুতে নাইট্রোজেন কিন্তু এরকম ছিল না। তো হয়তোবা এর আগে আরও অনেক সক্রিয় যৌগসমূহ ছিল, কিন্তু তারা বিক্রিয়া করে পরিবর্তন হয়ে গেছে। তো যেগুলো নিষ্ক্রিয় তারা যেহেতু বিক্রিয়া করে না, তো সময়ের সাথে সাথে তাদের পরিমাণ আস্তে আস্তে বাড়লো। এ কারণে নাইট্রোজেন পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। হয়তোবা আরও লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হয়তোবা আরও যারা নিষ্ক্রিয়, যেমন আর্গন, নিয়ন, এই যেগুলো আছে সেগুলোর পার্সেন্টেজ আরও বাড়বে, হতে পারে সেটা। তো এটা হলো নাইট্রোজেনের নিষ্ক্রিয়তার একটা আমরা দিক দেখলাম। তো এই নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন, নিষ্ক্রিয়তার কারণ কি? এটা কারণ হইল মূলত ইলেকট্রন বিন্যাস। তো আমরা যদি নাইট্রোজেনের সেই গঠনটা দেখি বা নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করতে চাই, তো দেখতে পাই যে নাইট্রোজেনের আমরা আবার ইলেকট্রন বিন্যাসটা লিখি একটু। ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রনের মধ্যে এস হইল 2টা, এসে 2টা আছে, আর পিতে আছে 3টা। তবে এই যে পি 3টা, সেই পি 3টা আবার পিএক্স, পিওয়াই, পিজেড। এই পিএক্স, পিওয়াই, পিজেড 3টা যে অরবিটাল, সেই 3টে অরবিটাল কিভাবে আছে? পরস্পরের সাথে লম্বভাবে। আমরা এই ঘরের যে কোনো একটা কর্নারের দিকে তাকাই, যে কর্নারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কর্নার বা এই কর্নার, বা তোমার নিজস্ব বাড়ির যে কর্নারটা দেখবা যে নিচের যে ফ্লোরটা, সেটা কিন্তু 2টা অক্ষ আছে। যদি ধরি এটা এক্স অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ, আর এই কর্নারের দিকে তাকাই, সেই তলের সাথে আরেকটা কর্নারে আরেকটা অক্ষ আছে উপরের দিকে, এটা আমরা ধরতে পারি জেড অক্ষ। তো ত্রিমাত্রিকভাবে 3টে অক্ষকে আমরা চিন্তা করতে পারি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখানে আমরা এই নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ধরি যে এই এক্স অক্ষ, এইটা পিএক্স, এদিকটা হলো পিওয়াই, আর এদিকটা হলো পিজেড। আবার এই একটা নাইট্রোজেন পরমাণু, যার 3টে অক্ষ বললাম, এবং প্রত্যেকটা অক্ষ বরাবর একটা অরবিটাল, যেমন পিএক্স, পিওয়াই, পিজেড, এবং প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন। আমরা এই ঘরটার ঠিক অপোজিট যে কর্নার আছে একটা, ওখানে যে আমরা চিন্তা করি, ওখানেও 3টে অক্ষ আছে, যেটা হলো এই এক্স অক্ষ বরাবর, ওখানেও একটা অক্ষ আছে ওই বরাবর, ওটাকে ধরলাম পিএক্স, আর এর সমান্তরালে ওপাশে ঠিক অপোজিট একটা আছে পিওয়াই, আর ওই বরাবর উপরে লম্ব আছে পি জেড। এখন তো পিএক্স এবং পিওয়াই এরা কিন্তু মাথায় মাথায় যুক্ত। পিওয়াই আর ওই পিওয়াই এরা কিন্তু সমান্তরালে আছে। হয়তো ঘরের কথা চিন্তা করলে অনেক দূরত্বে, কিন্তু পরমাণুর কথা চিন্তা করলে তাদের মধ্যে দূরত্বটা খুবই খুবই কম। মানে ওই অক্ষটা এই অক্ষ একদম কাছাকাছি। যদি ওখানে আমরা একটা ধরি অরবিটালের একটা মেঘ, এটা ধরি একটা অরবিটালের মেঘ, এই 2টা মেঘ একদম মনে হয় যেন গায়ে গায়ে লেগে আছে, ফলে তাদের মধ্যে একটা অধিক্রমণ হবে। এই অধিক্রমণের ফলে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনকে আমরা বলছি পাই বন্ধন। আর মাথায় মাথায় যে অধিক্রম হলো অরবিটাল 2টা এরকম, সেটা হলো সিগমা বন্ধন। এটা শক্তিশালী হয়, অধিক্রমণটা বেশি হয়। আর যেটা পাশাপাশি হবে, সেই অধিক্রমণটা একটু কম হয় এবং সেটা দুর্বল হয়, এটা বলছি আমরা পাই বন্ধন। একই রকম দেখো পিজেড, যেটা আমরা ঘরের কর্নারে পিজেড বলছি, ওই কর্নারে পিজেড, এই 2টাও কিন্তু পাশাপাশি এরকম। এই 2টার মধ্যে যে এইটা হবে অধিক্রমণ, তার ফলে যে বন্ধনটা আসে সেটাও পাই বন্ধন। এখন সেরকম যদি আমরা আঁকি বোর্ডে যদি আমরা ত্রিমাত্রিকভাবে দেখাতে পারছি না, তুমি ঘরের কর্নার কথা চিন্তা করে এখানে আঁকো, তাহলে আমরা দেখতে পাবো এই যে নাইট্রোজেন এর 3টে অরবিটাল ধরলাম, এটা পিএক্স, এই নাইট্রোজেন আর একটা, তারও এটা হলো পিএক্স, এরা মাথায় মাথায় যুক্ত হলো, এটা হলো সিগমা বন্ধন। এর সাথে পিওয়াই, যেটা এটা পিওয়াই, এটা পিওয়াই, এটাকে আমরা ভিন্নভাবে একটু চিহ্নিত করি, এই 2টা পিওয়াই, এরা পাশাপাশি,
এই যে এটা গঠন করলো পাই বন্ধন। এই দুটো একদম গায়ে গায়ে লেগে আছে, কিন্তু আমি অনেকগুলো লাইন টেনেছি কিন্তু মূলত একদম স্পর্শ করছে, কিন্তু সেই স্পর্শটা খুব কম, সহজে ভেঙে যায়। এটাকে বলছি আমরা পাই বন্ধন। আবার এখানে এটা হলো পিজেড, এরাও কিন্তু পাশাপাশি, আমরা এই বোর্ডে দেখাতে পারছি না, ত্রিমাত্রিকভাবে ঘরের কণার চিন্তা করে আমি এখানে আছি। তো এটা হলো, এটাকে একটু ভিন্নভাবে বোঝাই। এটাও পাশাপাশি যুক্ত হয়েছে, এই যে এটাও পাই বন্ধন। তো আমরা দেখলাম দুইটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে তিনটা বন্ধনে আবদ্ধ হয়েছে, তিনটা বন্ধন, এই যে তিনটা বন্ধন মিলে N2 হইল। এখন এই যে ত্রিবন্ধন এর মাধ্যমে দুইটা খুব শক্তভাবে ধরে আছে একটা একটা, কিন্তু আমরা জানি যখন কোনো মানে অণু বিক্রিয়া অংশগ্রহণ করে, প্রথমত তারা পরমাণুতে পরিণত হয়, পরমাণু খুব সক্রিয়। তখন পরমাণুতে পরিণত হতে হলে তার এই ত্রিবন্ধন ভাঙতে হবে। এখন ত্রিবন্ধন ভাঙতে হলে আমাকে অনেক শক্তি প্রয়োগ করতে হবে। দেখা যাচ্ছে এই ত্রিবন্ধন ভাঙার শক্তি আমরা যদি এখানে ভেঙে নাইট্রোজেন পরমাণুতে পরিণত করি, তো সেখানে ΔH এর মান হয় 945 কিলোজুল, অনেক বেশি। এত শক্তি কোনো রাসায়নিক বিক্রিয়া পাওয়া যায় না, এই জন্য তারা সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে না, এই জন্য তারা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তার মূল কারণ হলো তাদের ত্রিবন্ধন, এটা ভাঙার শক্তি অনেক বেশি। তবে যখন বজ্রপাত হয় বা বিদ্যুৎ চমকায়, সে সময় প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সে তাপমাত্রা বেড়ে 3000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যায়। তো ওই অবস্থায় এই বায়ুমণ্ডলে নাইট্রোজেন কিছু ভেঙে যায়, ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং তারা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, পরবর্তীতে আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং পরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন, পানি মিলে নাইট্রিক অ্যাসিড হিসাবে বৃষ্টির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে আসে। এটা প্রাকৃতিকভাবে কিছু ঘটনা ঘটে এরকম। কিন্তু নাইট্রোজেন সহজে বিক্রিয়া করে না, নিষ্ক্রিয়। মানে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পূর্বে এই যে আমরা যে বাল্ব ইউজ করছি, বাল্বের মধ্যে যে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য নাইট্রোজেন ব্যবহার করা হতো। ডুবুরিরা যখন অক্সিজেন নেয় সিলিন্ডারে, সেখানেও নাইট্রোজেন ব্যবহার করা হতো, কিন্তু তার চেয়ে যে নিষ্ক্রিয় এখন আমরা যে গ্যাসসমূহ পেয়েছি, সেগুলোই এখন নাইট্রোজেনের পরিবর্তে ব্যবহার করা হয়। তো এই হলো নাইট্রোজেন নিষ্ক্রিয়তার কারণ। এখন যদি আমরা নাইট্রোজেনের সাথে ফসফরাসের তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি ফসফরাসের কথা চিন্তা করি, 15 হবে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। নাইট্রোজেনের মতো এখানেও আমরা দেখতে পাচ্ছি এসে 2টা ইলেকট্রন, পিতে 3টা, কিন্তু ভিন্নতা হলো নাইট্রোজেন ছিল 2টা শক্তি স্তর, ফসফরাস ছিল 3টা শক্তি স্তর। মানে হলো নাইট্রোজেন সে ফসফরাসের আকারটা একটু বড়। এখন এই বড় আকারের জন্য ভিন্নতা কি হচ্ছে? আমরা যদি চিন্তা করি যে এই একটা ফসফরাস, নাইট্রোজেনের মতোই তারও 3টা অরবিটাল, পিএক্স, পিওয়াই, পিজেড। তো সেই 3টা অরবিটাল যদি আমরা আঁকি এভাবে, এখানে সেরকম এখানে আরেকটা ফসফরাস, এটা মাথায় মাথায় যুক্ত হয়ে সিগমা বন্ধন গঠন করলো। এটা ধরলাম পিওয়াই, এটা হলো পিজেড। এখন এখানে ভিন্নতা হচ্ছে ফসফরাসের আকার যেহেতু বড়, সেই জন্য এদের মধ্যে ডিস্টেন্স একটু বেড়ে গেল। আর ডিস্টেন্সটা বাড়ার কারণে এই যে পিওয়াই তাদের মধ্যে যখন ডিস্টেন্স বেড়ে যাবে,
তখন তারা গায়ে গায়ে এরকম লেগে যেতে পারবে না, একটার সাথে একটার অধিক্রমণ হবে না, ফলে তাদের মধ্যে বন্ধনও আর গঠিত হবে না। কিন্তু ওখানে কিন্তু একটা ইলেকট্রন ছিল, এই যে পিএক্সটা এখানে সিগমা বন্ধন গঠন করলো, এটা পিএক্স, এটাও পিএক্স, কিন্তু পিওয়াই যেহেতু দূরত্বটা বেশি, সেই জন্য ওরা একদম এই যে পাশাপাশি যে অধিক্রমণটা সেটা আর সম্ভব হচ্ছে না, দূরত্ব বেশি হওয়ার কারণে, আকার বড় হওয়ার কারণে। সুতরাং এরা এর সাথে যুক্ত হতে পারছে না, পিওয়াই পারছে না, পিজেডও পারছে না। কিন্তু ওদের তো একটা করে ইলেকট্রন আছে, ইলেকট্রন একটা মানে বিজোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন মানে অস্থায়ী, এভাবে থাকতে চায় না, তারা চায় স্থায়িত্ব। কিভাবে? জোর হয়ে। এই জোর হওয়ার জন্য তার আরেকটা ইলেকট্রন দরকার, শেয়ার করা দরকার, কিন্তু এখানে তো শেয়ার সম্ভব হচ্ছে না। এখন কি করবে? এখন তারা যেটা করতে পারে সেটা হলো, তাহলে এটা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা একটু ভিন্ন কথা চিন্তা করি। আমরা চিন্তা করব কি, ওরা যেভাবে থাকে, আমরা যেভাবে ওদেরকে পেয়েছি, কেমিস্ট্রি একটা হলো প্র্যাকটিক্যাল সায়েন্স, প্র্যাকটিক্যালি যেটা আমরা পেয়েছি তার উপর আমরা যুক্তি উপস্থাপন করছি। তো সেক্ষেত্রে কি দেখছি আমরা, ফসফরাসটা এভাবে থাকে, এভাবে দেখো, তাতে কি হলো, ফসফরাসের যে তিনটে বিজোড় ইলেকট্রন পিএক্স, পিওয়াই, পিজেড, এই তিনটেই কিন্তু অন্য তিনটা ফসফরাসের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছে। এর সাথে একটা, এর সাথে একটা, এদিকে একটা, প্রত্যেকটাই দেখো, এটাও তাই, এটাও, এটাও, তো প্রত্যেকটা এরকম শেয়ার করার সুযোগ পাচ্ছে। তো এর মাধ্যমে তারা কি হলো, চারটা ফসফরাসের পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা অণু গঠন করলো, P4 গঠন করলো। এটা একটা চতুস্তলকীয় কাঠামো। এখন এই কাঠামো হওয়ার কারণে তারা মানে সক্রিয় হলো কেন? সক্রিয়র কারণ হলো এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল মানে একদম কাছাকাছি, কিন্তু যেমন নাইট্রোজেন ছিল একদম 180 ডিগ্রিতে, পরস্পর বিপরীত দিকে, আর এটা হলো 60 ডিগ্রি মানে কাছাকাছি। ফলে কি হচ্ছে যে এর যে বন্ধন ইলেকট্রন, এখানে তো দুইটা ইলেকট্রন, এই যে এখানে দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের ক্লাউড, এখানেও আছে দুইটা ইলেকট্রন, এরকম প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন। এই দুইটা যদি কাছাকাছি হয়, ইলেকট্রন ইলেকট্রন সমজাতীয় চার্জে চার্জিত, এই জন্য পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে একটা একটা বিকর্ষণ করতেছে, তখন তারা আসলে স্থায়ী হবে না, ভেঙে যাবে সহজে। এই জন্য এই বন্ধনটা সহজে ভেঙে যায়, আর ভেঙে যায় কি হবে, এরা ফসফরাস পরমাণুতে পরিণত হবে, আর ফসফরাস পরমাণুতে পরিণত হলে তারা সহজে বিক্রিয়া করবে। এই জন্য নাইট্রোজেনের চেয়ে ফসফরাস অধিক সক্রিয়। তো এই কোশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো তোমরা স্লাইডে আছে যে নাইট্রোজেন, যেহেতু নাইট্রোজেনের ত্রিবন্ধন ভাঙার শক্তি যেখানে 945 কিলোজুল পার মোল, সেখানে ফসফরাসের একক বন্ধন যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই বন্ধনটা ভাঙতে 209 কিলোজুল শক্তি লাগতেছে, মানে অনেক অনেক কম। সেই জন্যই নাইট্রোজেনের চেয়ে ফসফরাস অনেক বেশি সক্রিয়, অনেক সহজে বিক্রিয়া করতে পারে। তো এই হলো মোটামুটি সক্রিয়তার কারণ। অক্সাইড গঠন, নাইট্রোজেন মোটামুটি 5টা অক্সাইড গঠন করতে পারে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। কিন্তু ফসফরাস সেখানে 2টা অক্সাইড গঠন করতে পারে, ফসফরাস ট্রাই অক্সাইড এবং ফসফরাস পেন্টা অক্সাইড। জারণ সংখ্যা, আমরা এই যে অক্সাইডগুলো বললাম, সেই অক্সাইডগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি যদি, তো আমরা বলছিলাম যে অক্সাইড গঠনের ক্ষেত্রে নাইট্রোজেনের যে অক্সাইড, সেগুলো হলো N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, N2O3 ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু মূলত ওরা ডাইমার হিসেবে থাকে, দুইটা অণু মিলে। আমরা এটাকে এভাবে লিখি, N2O4 ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর হইল নাইট্রোজেন পেন্টা অক্সাইড। আমরা এদের অক্সাইড যদি দেখি, তাহলে মানে এর জারণ সংখ্যা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেনের 2- আর দুইটা নাইট্রোজেন হলো 2+, তো 2+, একটা নাইট্রোজেন হবে 1+। এখানে
এখানে একটা অক্সিজেনের 2 মাইনাস, এটা হবে 2 প্লাস। এটা 3টা অক্সিজেনের 6 মাইনাস, 2টা অক্সিজেনের 2টা নাইট্রোজেনের হবে 6 প্লাস, তাহলে একটা নাইট্রোজেন হলো 3 প্লাস। সেই হিসাবে এটা হলো 4 প্লাস, এটা হলো 5 প্লাস। এরকম আমরা দেখতে পাচ্ছি। নাইট্রোজেন যদি আমরা ফসফরাসের কথা চিন্তা করি, তাহলে তার অক্সাইড P2O3 আর হইল P2O5। এখানে জারণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো 3 প্লাস, এটা হলো 5 প্লাস। এভাবে ভিন্নতা আছে অক্সাইড গঠনের ক্ষেত্রে এবং জারণ সংখ্যার ক্ষেত্রেও। হাইড্রেটের প্রকৃতি, হাইড্রেট আমরা একটু আগে আলাপ করেছি যে নাইট্রোজেন তার হাইড্রেট হলো অ্যামোনিয়া, ফসফরাসের হাইড্রেট হলো ফসফিন PH3। তো এই দুইটা হাইড্রেটের মধ্যে ভিন্নতা কি, প্রকৃতির ভিন্নতা কি, যদিও এটা আরও পরে আরও আমরা ডিটেলস বলবো, তবু সংক্ষেপে আমি একটু বলছি। যেমন যদি এখানে অ্যামোনিয়াটাকে যদি আমরা এভাবে লিখি, এটা হলো মুক্তজোড় ইলেকট্রন। আর ফসফিনটা যদি আমরা লিখি, এখানে একই রকম লিখলাম। কিন্তু নাইট্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, হলো 3.0, হাইড্রোজেন 2.1। তো এই তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, টানার ক্ষমতা। এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের যে বন্ধন ইলেকট্রন, যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেজন্য বন্ধন ইলেকট্রনকে নাইট্রোজেন বেশি টানবে। বেশি টানলে ইলেকট্রনগুলো এদিকে ঝুঁকে আসবে, এদিকে ঝুঁকবে। তাহলে দেখা যাচ্ছে যে এই সাইডে, এই যে এখানে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায় অনেক। ইলেকট্রন ঘনত্ব যখন বেড়ে যাবে, তখন সেই ইলেকট্রনগুলো এই যে মুক্তজোড় ইলেকট্রন তাকে বিকর্ষণ করবে। আর বিকর্ষণ করার কারণে এই ইলেকট্রন দুইটা এখান থেকে সহজেই মুক্ত হতে পারবে। তো আমরা লুইসের মতবাদ অনুসারে জানি, যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে এবং সেটা অন্যকে দিতে পারে, তারা হলো ক্ষারক, এবং ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি যত বেশি হবে, ক্ষারধর্মিতাও তত বেশি হবে। তো সেই দৃষ্টিকোণ দিয়ে অ্যামোনিয়া ক্ষারধর্মিতা আছে। কিন্তু কম্পেয়ার করব ফসফিনের সাথে, দেখি ফসফরাসের হইল 2.2, এটা হলো 2.1। নাইট্রোজেন হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ফসফরাস হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মক পার্থক্য সেই তুলনায় অনেক কম। এ কারণে ফসফরাসের দিকে ইলেকট্রন ওভাবে স্থানান্তর হবে না। আবার নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের আকার যেহেতু বড়, সেহেতু ইলেকট্রনের ঘনত্ব ওইভাবে বৃদ্ধি পাবে না। এ কারণে এই মুক্তজোড় ইলেকট্রনকে ওভাবে বিকর্ষণও করবে না। আর বিকর্ষণ না করলে এই ইলেকট্রন দুইটা সে অন্যকে সহজে দানও করতে পারবে না। সেই জন্য এর ইলেকট্রন দান করার ক্যাপাসিটি ফসফিনের অ্যামোনিয়ার চেয়ে অনেক কম হবে। সেই জন্য এই ফসফিনের চেয়ে অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী। তো এ হলো একটা বৈসাদৃশ্য। তো আমরা নাইট্রোজেন ফসফরাসের তুলনা করার ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে সাদৃশ্য এবং পরে দেখলাম বৈসাদৃশ্য। শ্বেত এবং লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর মানে একটা থেকে আরেকটা এবং আবার ওইটা থেকে আগেরটা। তো আমরা এখানে শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাস হলো ফসফরাসের দুইটা স্থায়ী রূপভেদ। তো শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস আমরা কীভাবে পাবো, এটা হয়তো বা তোমরা 19 কিছুটা শিখতে পারো। শ্বেত ফসফরাস এটা সক্রিয়, আমরা P4 যেটা বলেছি সেটা মূলত শ্বেত ফসফরাসের গঠন, এটা সক্রিয় একটু বেশি। তো সেই শ্বেত ফসফরাস এটাকে যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে নিষ্ক্রিয় পরিবেশে আমরা কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন দিয়ে করতে পারি, ফলে উৎপন্ন হবে লোহিত ফসফরাস। এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শক্তি উৎপন্ন হয়, মানে এটা হলো তাপ উৎপাদী প্রক্রিয়া, 4 কিলো ক্যালোরি। লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস যদি আমরা পেতে চাই, তাহলে লোহিত ফসফরাসকে আমরা 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ফসফরাসের বাষ্প তৈরি হবে। সেই বাষ্পটাকে যদি আমরা হঠাৎ শীতল করি,
এবং এই কন্ডিশনে, তাহলে পাবো আমরা শ্বেত ফসফরাস। লোহিত ফসফরাস এটা থাকে পলিমার হিসাবে, মানে অসংখ্য ফসফরাস পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা পলিমার হিসাবে থাকে। এই জন্য এদেরকে সহজে ফসফরাস পরমাণু হিসাবে মুক্ত করা যায় না, এ কারণে তারা একটু তুলনামূলকভাবে কম সক্রিয়। তো এটা হলো শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর। নাইট্রোজেনের অক্সাইড সমূহ আমি একটু আগে লিখেছিলাম, তবে একটু দেখো এখানে আছে, নামগুলো দেয়া আছে, সংকেত দেয়া আছে, জারণ অবস্থা দেয়া আছে, ভৌত অবস্থাও দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নাইট্রাস অক্সাইড, যেটাকে আমরা লাফিং গ্যাস বলি, মানে হাসির উদ্রেক ঘটায়, এর সংকেত N2O, নাইট্রোজেনের জারণ সংখ্যা +1, একটু আগে দেখেছি, যেটা হলো বর্ণহীন গ্যাস ও নিরপেক্ষ। নাইট্রিক অক্সাইড জারণ সংখ্যা +2, বর্ণহীন গ্যাস, এটাও নিরপেক্ষ। নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এটার জারণ সংখ্যা +3, নীল বর্ণের তরল পদার্থ, অম্লধর্মী। নাইট্রোজেন ডাইঅক্সাইড বা এটাকে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড মূলত N2O4 আকারে থাকে, ডাইমার আকারে। এটা জারণ সংখ্যা হলো +4, এটা বাদামি গ্যাস এবং অম্লধর্মী। অম্লধর্মী মানে ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। আর নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা N2O5, জারণ সংখ্যা +5, বর্ণহীন কঠিন পদার্থ, অম্লধর্মী। তো এই হলো নাইট্রোজেন অক্সাইডের একটা সাধারণ ধারণা। তো পরবর্তী স্লাইড যাব না, এটা সময় আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আশা করি পরবর্তী কোনো এক সময় তোমাদের সাথে আবার দেখা হবে। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা হয়তো বা একটু বইপত্র দেখলে শিখে ফেলতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।